শৈশব কেটেছে গ্রামে, আসলে গ্রামেই বড় হওয়া। বাবার চাকরির সুবাদে বিভিন্ন স্কুলে আমাকে পড়তে হয়েছে গ্রামে। স্যার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর, এরপর জাপানি পিএইচডি, এই দীর্ঘ একাডেমিক যাত্রার শুরুতে আপনার কোন স্বপ্ন বা অনুপ্রেরণা চালিত করেছিল স্যার? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একজন শিক্ষক হব। স্যার, আপনার কঠোর পরিশ্রম এবং আগ্রহের মাধ্যমে আপনি আসলে এই পর্যায়ে এসেছেন, এতে কোনো সন্দেহই নেই। অনেক উৎপাদন বাড়িয়েছি আমরা, আমার কৃষিবিদরা ফসলের উৎপাদন 2 গুণ 3 গুণ বাড়িয়ে ফেলেছি কিন্তু গত 50-60 বছরে। এখনো চেষ্টা চলছে যে আরো বাড়াতে হবে। আপনি আসলে স্যার এত সহজভাবে বোঝালেন, মনে হয় একটা ক্লাস 7-8 এর বাচ্চাও বুঝবে। যদিও আমি 9 এ পড়ি, খুব একটা বড় না। দেশে থেকে বিশ্বমানের কাজ হয়তো আরো এরকম হাজার হাজার বিজ্ঞানী করতে পারতো, কিন্তু তারা আসলে দেশেই নেই। স্যার, একটা ভালো রিসার্চ পেপার পাবলিশ করার জন্য আপনার কি কি পরামর্শ থাকবে আমাদের জন্য? আমাদের ছাত্রদের মেইন সমস্যা হলো হতাশা। বিজ্ঞানী.org বাংলাদেশের একটি অলাভজনক প্ল্যাটফর্ম, যা 2006 সাল থেকে বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদদের কাজ ও চিন্তা ভাবনাকে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয় এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। বিজ্ঞানী.org সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী উদ্যোগটির নাম হলো বিজ্ঞানী সাক্ষাৎকার প্রকল্প। এই প্রকল্পের আওতায় গত 20 বছরের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের সাথে সরাসরি কথোপকথনের সুযোগ তৈরি করেছে। এ পর্যন্ত সম্পন্ন হয়েছে 245টির বেশি সাক্ষাৎকার, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি প্রায় প্রতিটি শাখায় বিশেষজ্ঞরা তাদের গবেষণার গল্প, জীবনের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক বার্তা ভাগ করে নিচ্ছেন। আজকের এই আয়োজনটি সেই গৌরবময় যাত্রারই একটি নতুন অধ্যায়। অধ্যাপক ডক্টর মির্জা হাসানুজ্জামান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের একজন পূর্ণ অধ্যাপক, যিনি উদ্ভিদের পরিবেশগত চাপ সহিষ্ণুতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিভাগ গবেষণায় বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন। জাপান সরকারের NEXT ভিত্তিতে পিএইচডি এবং JSPS ফেলোশিপে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করার পর তিনি দেশে ফিরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠা করেছেন। স্কোপাসে 443টিরও বেশি প্রকাশনা, 38,000-এর বেশি উদ্ধৃতি, H-ইনডেক্স 98 নিয়ে তিনি 2021 ও 2022 সালে ক্লারিভেটের হাইলি সাইটেড রিসার্চের তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি অ্যাফিলিয়েট বিজ্ঞানী। বিশ্ব বিজ্ঞান একাডেমি, ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের স্বর্ণপদক সহ দেশ বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত এই বিজ্ঞানী 30টিরও বেশি দেশের গবেষকদের সাথে সক্রিয় সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের কৃষি বিজ্ঞানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার, কেমন আছেন? সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, খুবই ভালো আছি। খুব ভালো লাগছে যে তরুণ প্রজন্মের এই তোমাদের সঙ্গে মানে কথা বলতে পেরে, এবং এই উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, শুরুতেই জেনে নিতে চাই আপনার শৈশব সম্পর্কে। শৈশব আমার কেটেছে গ্রামে, আসলে গ্রামেই বড় হওয়া। যদিও বাবার চাকরির সুবাদে বিভিন্ন স্কুলে আমাকে পড়তে হয়েছে গ্রামে শহরে সবকিছু মিলিয়ে, তবে পরবর্তীতে বেশিরভাগ সময় আমার গ্রামেই কেটেছে। ওখানে গ্রামের স্কুলেই পড়াশোনা করেছি। তো শৈশব একেবারে খুবই স্বাধীন শৈশব। গ্রামে অন্যান্য ছেলে মেয়েদের যেমনটা হয়, একেবারে সাধারণ জীবন, সাধারণ স্কুল। তো সেইভাবেই বড় হওয়া। খুব ভালো স্কুল বা ভালো প্রতিষ্ঠানে, স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে যে এখানে চলে এসেছি ওরকমটা না আর কি। সাধারণ জীবনযাপনই ছিল আমাদের একেবারে বলতে গেলে। স্যার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর, এরপর জাপানি পিএইচডি, এই দীর্ঘ একাডেমিক যাত্রার শুরুতে আপনার কোন স্বপ্ন বা অনুপ্রেরণা চালিত করেছিল স্যার? ধন্যবাদ। আসলে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একজন শিক্ষক হব। আসলে এটা হলো আমার প্রধান ইয়ে ছিল, মানে প্যাশন বলো যে এটা ছিল। গবেষণা করব এরকম হয়তো বা কখনোই ওভাবে চিন্তা করা হয়নি, অন্তত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কখনো চিন্তা করিনি। তো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুধু না, আসলে কৃষির প্রতি আমার একটা আগে থেকে একটা টান ছিল। কৃষি না, কৃষি, জীববিজ্ঞান, অথবা যদি খুবই স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে উদ্ভিদ বিজ্ঞানের প্রতি আমার একটা আগ্রহ ছিল সবসময়। বিজ্ঞান, ফরেস্ট্রি, বন, এগুলো নিয়ে আমার একটা সবসময় আগ্রহ ছিল। গাছপালার প্রতি আমার একটা আগ্রহ ছিল সবসময়।
তো সেই সুবাদে যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তো এখানে ভর্তি হওয়ার পরে আমি যেটা হয় বাংলাদেশের আমাদের ছেলে মেয়েদের যেটা হয়, তারা যে বিষয়ে ভর্তি হয় হয়তো বা এমনও হতে পারে যে তাদের পছন্দের বিষয় না সেটা। সেই কারণে হয় কি, আমরা ভর্তি হওয়ার পরে আমরা ওই আমাদের যে সাবজেক্ট সেটাকে ভালো লাগাতে পারি না। এই কারণেও কিন্তু আমাদের অসংখ্য ছাত্রদের আমরা দেখি, আমি নিজেও এখন অবজার্ভ করি যে তারা ওখানে ভালো করে না, অথচ তারা মেধাবী। তো আমি যেটা আমার সৌভাগ্য ছিল যে এখানে আসার পরেই আমি আমার সাবজেক্টকে আমি ভালো লাগাতে পেরেছি, এবং ওই বিষয়ের মোটামুটি যে পড়াশোনাগুলো ছিল আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার জন্য খুবই মানে কমফোর্টেবল। তো যার ফলে তখন চিন্তা করলাম যে না, এই বিষয়টা একটু ভালো করে পড়ি। তো তখন আমরা ওভাবে চিন্তা করিনি আমি যে এখানে আমি হয়তো বা একসময় শিক্ষক হবো বা গবেষণা করব। আসলে ওই প্রথম দিকে তো ওই মানে বিষয়গুলো আসলে ওইভাবে আয়ত্ত করা যায় না বা সেগুলো বুঝতেও পারিনি। তো যখন পড়াশোনা শুরু করলাম, প্রথম দিকে পরীক্ষার ফলাফলও ভালো হওয়া শুরু করলো। আসলে সেটাও হয়তো বা একটা কারণ হতে পারে যে ওই যে শিক্ষক হওয়ার যে একটা স্বপ্ন ছিল, তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইভেন তখনও আমরা দেখতাম যে ভালো ছাত্র যারা ভালো রেজাল্ট করে তাদের ক্ষেত্রে শিক্ষক হওয়ার মানে বিষয়টা খুব মানে সহজ হয় আর কি, বা এটা সবাই ডিজার্ভ করে। ওই সময়টা আমি খেয়াল করেছি। তো তখন চিন্তা করলাম যে তাহলে ওই যে শিক্ষক হওয়ার যে একটা ইচ্ছা ছিল, আসলে প্রথম ইচ্ছাটা ছিল আসলে শিক্ষক হব। তো যার ফলে পরবর্তীতে এই ধারাবাহিকতাটা আমি বজায় রাখতে পেরেছি। আমার সবগুলো পর্যায়েই আমি চেষ্টা করেছি যে আমি কঠিন পরিশ্রম করেছি আসলে ওই বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সময়টাতে। আমার কাছে মনে হয়েছে তো ওই পরিশ্রমটা করার কারণেই আসলে ওই একটা ভিত গড়ে উঠেছিল ওই সময়। যার ফলে কৃষির প্রতি যতই দিন যেতে লাগলো, মানে কৃষির প্রতি বা আমার বিষয়ের প্রতি একটা আগ্রহ আমার জন্মানো শুরু করলো। তো তখনই মূলত গোড়াপত্তন। যার ফলে আহ একটা সময় যখন আরো বুঝতে শিখলাম, আরো বিষয় সম্পর্কে আরো বেশি অবগত হলাম, তখন মনে হলো যে না, আমি একসময় গবেষণাও করবো। কারণ বিশ্ববিদ্যালয়ে যদি আমি শিক্ষকতা করি অথবা নাও যদি করি, আমি যে বিষয়ে আমি পড়াশোনা করেছি সেই বিষয়ে আমার গবেষণা করার অনেক সুযোগ আছে। আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষিতে কৃষি বিজ্ঞানের গবেষণার মানে পরিধি কিন্তু অনেক বড়। তো সেইটাই মূলত আমাকে মানে তাড়না দিয়েছে যে কিভাবে আমি ভালো আরো পড়াশোনা করে বা এই বিষয়গুলোকে জেনে, পড়াশোনাই শুধু না, মানে জিনিসগুলোকে জানা, আসলে এই বিষয়গুলোতে আমার একটা আগ্রহ তখন জন্মেছিল। হয়তোবা এই জন্যই হয়তোবা আমি এত মজা করে আজকে এই গবেষণাগুলো করতে পারছি। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে স্যার আপনার কঠোর পরিশ্রম এবং আগ্রহের মাধ্যমে আপনি আসলে এই পর্যায়ে এসেছেন, এতে কোনো সন্দেহই নেই। স্যার, আমি নেক্সট আপনার কাছে জানতে চাই, আপনি উদ্ভিদের অ্যাক্টিভেশন রক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাধারণ মানুষের বোধগম্য ভাষায় বলবেন কি এই গবেষণা আমাদের দৈনন্দিন কৃষি খাদ্য নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে গুরুত্বপূর্ণ? খুবই একটা ভালো প্রশ্ন। সবারই জানা দরকার এই বিষয়গুলো আসলে। কারণ হলো কৃষি তো আমাদের সবার, আসলে আমাদের অনেক খাত আছে বিজ্ঞানের যেগুলো হয়তো খুবই স্পেশালাইজড, কিন্তু কৃষি এমন একটা বিষয় যেটা আমাদের একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে একদম হাই প্রোফাইল সায়েন্টিস্টদেরও এই কৃষির অনেক কিছু আছে যেগুলো জানা দরকার, বা অনেক কিছু জানা হয়নি আসলে। আমাদের খাদ্য নিরাপত্তা আসলে কি? খাদ্য নিরাপত্তার প্রথম কম্পোনেন্টটাই হলো আমাদের খাবার উৎপাদন বাড়াতে হবে, তারপরে আমাদের কোয়ালিটি, অন্যান্য আরো বিষয় আছে। তো এখন উৎপাদন আমরা কিন্তু বাড়িয়েছি, অনেক উৎপাদন বাড়িয়েছি আমরা। আমার কৃষিবিদরা ফসলের উৎপাদন 2 গুণ 3 গুণ বাড়িয়ে ফেলেছি কিন্তু গত 50-60 বছরে। এখনো চেষ্টা চলছে যে আরো বাড়াতে হবে। এখন সেটাও আমাদের কিন্তু এখন সাফিসিয়েন্ট না। কারণ কি, আমাদের সারা বিশ্বে আমরা জানি যে জলবায়ু পরিবর্তন একটা বড় সমস্যা, বাংলাদেশে তো বটেই। তো এই সমস্যার কারণে আমাদের খাবারের উৎপাদন আমরা যতই বাড়াই, আমরা ফসল হারাচ্ছি অনেক। বিশেষ করে আমাদের বন্যা, খরা, এই যে তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, এমনকি কোনো কোনো দেশে ঠান্ডা,
এগুলো আমাদের খাবারের উৎপাদনকে অনেক কমিয়ে দিচ্ছে। বিভিন্ন ধরনের দূষণ। এখন গাছ আমাদের মানুষের মতোই, তারাও যখন কষ্টে পড়ে তখন তারাও তো চেষ্টা করে বেঁচে থাকতে, চেষ্টা করে। কেউ পারে, কেউ পারে না। মানুষ যেমন আমরা এক জায়গা থেকে এক জায়গায় চলে যাই দৌড় দিয়ে, গরম লাগলে আমরা এসি ছাড়ি, ফ্যান ছাড়ি, গাছ তো আর সেটা পারে না। তো গাছগুলো যুগের পর যুগ, শত শত বছর যাবত এইভাবেই টিকে আছে। যারা টিকতে পেরেছে, যারা যেহেতু সরতে পারে না, তারা তারা ওই জায়গায় থেকেই যারা সহ্য করতে পেরেছে ওই পরিবেশটাকে, প্রতিকূল পরিবেশকে, তারা দুনিয়াতে টিকে আছে। ধন্যবাদ স্যার। আসলে জলবায়ু পরিবর্তন লবণের লবণের আচ্ছা। মানে ঘনত্ব কত বেশি, তো সেখানেও গাছ বেঁচে আছে। তো তাহলে কিভাবে বেঁচে আছে? তাদের নিশ্চয়ই কোনো না কোনো মেকানিজম আছে, কোনো না কোনো ডিফেন্স সিস্টেম আছে যেটা দিয়ে গাছ টিকে থাকে। তো এরকমই আমি যখন জাপানে পিএইচডি করতে যাই, তখন আমার ওই ল্যাবরেটরিতেই প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শরীরবিদ্যা নিয়ে কাজ চলছিল। তখন তো আমি তখন চিন্তা করলাম যে গাছের যে লবণাক্ততা, খরা, এগুলো নিয়ে কাজ করি, যে গাছ কিভাবে রেসপন্স করে। তো তখন আমরা এই দুইটা সিস্টেম নিয়ে কাজ করি। একটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স সিস্টেম, যেটা বলা হলো, আর একটা গ্লাইকোজালেস সিস্টেম। এই সিস্টেমগুলো আসলে কি, যখন গাছ এরকম প্রতিকূল অবস্থায় পড়ে, গাছ কি করে, তার ফ্রি রেডিকেল তৈরি করে। মানুষও কিন্তু ফ্রি রেডিকেল তৈরি করে। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের চেহারা নষ্ট হয়ে যায়, আমরা বুড়ো হয়ে যাই খুব দ্রুত, যখন আমাদের রোগ সুখ হয়, তাড়াতাড়ি মারা যায়। তাহলে কি আমাদের ডিফেন্স সিস্টেম খারাপ বলেই কিন্তু কেউ কিন্তু ক্যান্সার হলেও কেউ অনেক টিকে থাকে অনেক অনেক বছর, কেউ রোগ সুখ হলেও কিন্তু সে অনেকদিন মানে ভালো থাকে, তেমন কাবু হয় না। কেন তাহলে? কারণ তার ডিফেন্স সিস্টেম। এখন কারো যার ডিফেন্স সিস্টেম নাই, তাকে ওষুধ খাওয়ানো হয়, তাকে বাইরে থেকে সাপ্লিমেন্ট দেওয়া হয়। গাছকে এই জিনিস কে দিবে? আমরা তখন খুঁজে বের করেছি যে গাছকে কি দিলে পরে তার ডিফেন্স সিস্টেমটা বাড়ে। কোন ডিফেন্স সিস্টেম? এই যে গাছে এত কিছু তৈরি হয়, খারাপ জিনিসগুলো যেগুলো বললাম, ফ্রি রেডিকেল, আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস, হ্যাঁ, গাছে হয়। যে কোনো খারাপ অবস্থায় পড়লেই গাছে অক্সিডেটিভ স্ট্রেস হয়। কারণ এই যে ফ্রি রেডিকেল গুলো তৈরি হয়, বা আরো যেগুলো আমরা বলি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, হ্যাঁ, যেগুলো তৈরি হয়, এর মধ্যে একটার নাম তোমরা হয়তো অনেকেই জানো, যে হাইড্রোজেন পারঅক্সাইড। এরকম আরো বেশ কিছু মলিকুল আছে। এগুলো হয় কি, এগুলো হলে পরেই গাছের সমস্যা হয়। তারা গাছের ডিএনএ, গাছের মেমব্রেন, এগুলোকে নষ্ট করে ফেলে, প্রোটিনকে নষ্ট করে ফেলে। তো যার ফলেই কিন্তু গাছের এই বৃদ্ধিতে সমস্যা হয়, ফলন কমে যায়। তো এখন গাছ যখন সৃষ্টিকর্তা তৈরি করেছে, গাছের মধ্যে এই ধরনের ডিফেন্স সিস্টেম আছে, যে গাছ যখন এই ধরনের সমস্যায় পড়বে যেন এগুলোকে মোকাবেলা করতে পারে। কিন্তু গাছ যখন অতিরিক্ত সমস্যায় পড়ে, খরা, বন্যা, এগুলো হুটহাট চলে আসে, তখন তার ডিফেন্স সিস্টেম যদি খুব সবল না হয়, তাহলে পরে সে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না। আমার এই পিএইচডির জুড়েই আমার এই গবেষণার ফলাফলই ছিল কিভাবে আমরা এই গাছের এই ডিফেন্স সিস্টেমকে বাড়াতে পারি। এই ডিফেন্স সিস্টেমেরই দুইটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স আর গ্লাইকোজালেস সিস্টেম। তারা করে কি, এই গ্লাইকোজালেস হলো মিথাইল গ্লাইকোজাল, আরেকটা খুবই টক্সিক কম্পোনেন্ট, যেটা বিষাক্ত একটা উপাদান যেটা তৈরি হয়, সেটাও গাছ যখন সমস্যায় পড়ে তখন, বা প্রতিকূল অবস্থায় পড়ে তখন তৈরি হয়। এই দুইটা সিস্টেম করে কি, এই যে কম্পোনেন্ট গুলো আছে যেগুলো ক্ষতিকর, সেগুলোকে তারা বিক্রিয়া করে এগুলোকে পানিতে রূপান্তর করে ফেলে, অথবা এমন কম্পাউন্ডে রূপান্তর করে যেটা ক্ষতিকর না গাছের জন্য। যার ফলে আমরা যে ক্ষতিকর না হলে তো এটা গাছের ভ্যাকুলে বা অন্যান্য জায়গায় চলে যায়। এটা গাছের আর তার যে প্রোটিন, তার যে ডিএনএ বা আরএনএ বা তার যে লিপিড, এগুলোতে ক্ষতি করতে পারে না। যার ফলে গাছটা আলটিমেটলি তার প্রতিকূল পরিবেশ থেকে সে রক্ষা পায়। আসলে আমরা বলি রক্ষা পায়। তো এইটা গাছে তো আমি আগেই বললাম যে খুব বেশি তৈরি হয় সবসময় তা না, সব গাছে তৈরি হয় না। আমি আমার গবেষণাতে বিভিন্ন উপাদান দিয়ে, যেমন সেলেনিয়াম একটা এলিমেন্ট, একটা ট্রেস এলিমেন্ট, আমরা নাইট্রিক অক্সাইড আর একটা সিগন্যালিং মলিকুল, এই ধরনের কিছু মলিকুল দিয়ে আমরা চেষ্টা করেছি গাছের এগুলোকে বাড়ানো। যদি এই দুইটা ডিফেন্স সিস্টেম বাড়ে তাহলে পরে গাছ টিকে থাকবে। তো আমার গবেষণার বিষয় এগুলোই ছিল, যে কিভাবে আমি এটাকে বাড়াতে পারি, এবং পরবর্তীতে বিজ্ঞানীরা এমন ফসলের জাত বের করবে যারা এই ডিফেন্স সিস্টেমকে বাড়াতে পারে, তাহলে পরে এই ফসলগুলো আর প্রতিকূল পরিবেশে খুব একটা মানে সাফার করবে না। এইগুলো আমার মূলত এই দুইটা সিস্টেমের উপরে, যদি সংক্ষেপে বলি আর কি, এই
তার হলো মানে উপকারিতা। ধন্যবাদ স্যার। আপনি আসলে স্যার এত সহজভাবে বোঝালেন, মনে হয় আমি তো ক্লাস 7-8 এর বাচ্চাও বুঝবে, যদিও আমি 9-এ পড়ি, খুব একটা বড় না। আচ্ছা স্যার, আপনি আপনার কথা একটা তথ্য উঠে আসলো যে জলবায়ু পরিবর্তন আমার মনে হয়, এবং অনেকেই বলেছেন যে জলবায়ু পরিবর্তন বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর যদি একটা হয় তাহলে 1 নাম্বারই হয়তো থাকবে। তো আপনার জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে কৃষি জমি ক্রমশ লবণাক্ত হচ্ছে, স্যার খরার প্রবণতাও বাড়ছে। তো স্যার আপনার গবেষণায় এই সংকটগুলো মোকাবেলা করতে কিভাবে কাজ করবে? ধন্যবাদ। যেমনটা বললাম আর কি, এরই ধারাবাহিকতায় আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম আসলে এতক্ষণ। আসলে জলবায়ু পরিবর্তন তো সারা বিশ্বেই হচ্ছে। তো জলবায়ু পরিবর্তনের যত প্রভাব তার মানে বেশিরভাগ অংশই কিন্তু কৃষিতে, কারণ কৃষি কিন্তু একেবারেই জলবায়ু নির্ভর। তো যার ফলে আমাদের মতো দেশে, বাংলাদেশ বা এই ধরনের যারা কৃষি প্রধান দেশ, অথবা আমরা কিন্তু ভৌগোলিক দিক দিয়েও কিন্তু আমরা খুবই পানির সমস্যা, পানি নাই, আবার পানি মানে বন্যার জন্য আমরা মানুষ মারা যায়, আমাদের ফসল নষ্ট হয়, দুই দিক দিয়ে আমরা সমস্যায় আছি। নতুন করে আবার এখন যুগ হচ্ছে উচ্চ তাপমাত্রার কারণে অনেক সময় ফসল পড়ে যাচ্ছে। আমাদের আরো নানান ধরনের সমস্যা, নতুন নতুন সমস্যা এসছে, এবং এমন হয়েছে যে খরার কথা বলে যদি গত 40 বছরে খরা প্রবণ এলাকার পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। ইভেন লবণাক্ত জমির পরিমাণও প্রায় 30-40% বেড়ে গেছে। তো যার ফলে কি হচ্ছে, আমাদের ফসলের জমি তো এমনিতেই কমছে, তারপরেও আমাদের এসব সমস্যার কারণে ফসলের জমি তার উৎপাদন হারাচ্ছে। তো যার ফলে আমাদের পরবর্তী জেনারেশনের কৃষির গবেষণা যদি বলি, তার মূল কেন্দ্রেই থাকবে আমাদের এই জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, এটা মোকাবেলার জন্য গবেষণা। তো যার ফলে আমার যে গবেষণা, আমার গবেষণাটাই মূলত ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার নিয়ে, যে এই যে জলবায়ুর কারণে খরা, বন্যা, লবণাক্ততা এগুলো হচ্ছে, এগুলোতে গাছকে কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারবো, গাছ কিভাবে নিজেই নিজের ডিফেন্স সিস্টেমকে ইমপ্রুভ করে এগুলোকে মোকাবেলা করতে পারবে। তো যার ফলে আমাদের কাজ, আমরা একজন উদ্ভিদ বিজ্ঞানী বলি, কৃষি বিজ্ঞানী বলি, মূলত আমি কাজ করি হলো প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে। তো আমাদের ফিজিওলজিস্টরা কি করে, তারা এই রেসপন্সটার গল্পটা বলে দেয়, যারা ব্রিডার, যারা নতুন জাত বের করবে, আমরা বলে দিব যে এই সমস্যাগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন বা এই জিনিসগুলো যদি আমাদের ফসলগুলোতে নিয়ে আসতে পারেন, তাহলে পরে ফসল ভালো করবে। তারপরে যারা উদ্ভিদ প্রজনন নিয়ে কাজ করেন, যারা নতুন জাত বের করেন, তখন তারা খুঁজে বের করবে যে কোন বৈশিষ্ট্যগুলোকে আমি যদি স্থানান্তর করি মানে আমার অন্য ওই ফসলটাতে, তাহলে পরে ওই ফসলটা ভালোভাবে টিকে থাকবে। ওগুলো নিয়ে তারা কাজ করতে পারবে। আসলে কৃষি গবেষণা তো আর একজনের কাজ না, এগুলো আসলে সামষ্টিক কাজ, অনেকের সম্মিলিত প্রচেষ্টাতে আসলে একটা জাত বের হয়। একটা জাত এমন না যে হুট করে আমরা বের করে ফেলি, আমরা এই সবাই মিলে আমরা যে এই তথ্যগুলো দিই, এই জ্ঞানগুলো আমরা অর্জন করি এবং এই আমাদের এই ধারণাগুলো আমরা দিই, এগুলোতেই আসলে চূড়ান্তভাবে একজন ঠিক করে যে আসলে কোন বিষয়টা আমি আমার ফসলগুলোতে নিয়ে আসতে পারলে ফসলগুলো টিকে থাকবে। তো আমি আমার এই সমস্ত ক্যারিয়ার জুড়ে এই লবণাক্ততা, খরা বা বন্যা, অথবা আমাদের যে দূষণ, এগুলোতে গাছ কিভাবে টিকে থাকবে, কিভাবে গাছকে আরো বেশি ডিফেন্সিভ করা যাবে, সেগুলো নিয়ে কাজ করেছে, এবং এগুলো সরাসরি আমাদের এই কৃষির যে উৎপাদন বাড়াতে এবং গুণাগুণ রক্ষা করতে সাহায্য করবে। এবং যে জলবায়ু পরিবর্তন বলছি, এটা আসলে জলবায়ু পরিবর্তনেরই গবেষণা। ধন্যবাদ স্যার। আসলে স্যার আপনি বাংলাদেশ থেকেও গবেষণা করে যে পর্যায়ে গেছেন, এটা প্রশংসনীয়। স্যার আপনি দেশ থেকেও বিশ্বমানের গবেষণা কাজ করছেন। স্যার দেশ থেকেও যে আসলে বিশ্বমানের গবেষণা করা সম্ভব, আপনি নিজেই এর প্রমাণ। তো স্যার এই সীমিত সুযোগ সুবিধার ভেতরেও স্যার আন্তর্জাতিক মানের একটা গবেষণাগার আপনি তৈরি করেছেন। তো স্যার এতে চ্যালেঞ্জেস গুলো কি ছিল? ধন্যবাদ, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। কারণ হলো একটা হলো যে দেশে থেকেই বিশ্বমানের মান, সবই বিশ্বমান, আসলে বিশ্ব তো একটা। তো যার ফলে দেশে থেকে বিশ্বমানের কাজ সবাই করতে পারে, কিন্তু আসলে দেশে থাকে না। মূল সমস্যা কিন্তু এটা। কারণ দেশে থেকে বিশ্বমানের কাজ হয়তো আরো এরকম হাজার হাজার বিজ্ঞানী করতে পারতো, কিন্তু তারা আসলে দেশেই নেই। তো আমি যাই হোক, আমি
আমার আনন্দের জায়গা আমার দেশ। আমি প্রথম থেকেই আমি কখনোই আমি চাইনি যে আমি বিদেশে আমার কেরিয়ার করবো। বিদেশে পড়াশোনা করেছি যেহেতু বাংলাদেশে কিছু লিমিটেশন ছিল। বিদেশ থেকে আমরা এগুলো শিখে এসেছি এবং আমি প্রথম থেকেই কিন্তু আমি দেশেই কাজ করে গিয়েছি। আমি আমার ছাত্রদের নিয়ে কাজ করি। আমার খুব ভালো লাগে। আরেকটা হলো যে সীমিত সম্পদ। বাংলাদেশের সম্পদ সীমিত না আসলে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের মেধা। আমরা অনেক মেধাবী মানুষ বাংলাদেশে বাস করে। আমরা তাদেরকে কাজে লাগাই না হয়তো অনেক সময়, বা আমরা নিজেরা হয়তো বাংলাদেশে থেকে আমরা কাজ করতে চাই না। তো আসলে আরেকটা বিষয় হলো যে দেশ বিদেশ বলতে আজকাল আর কিছু নাই। মানে সারা বিশ্ব কিন্তু সবার জন্য উন্মুক্ত। তো যার ফলে আমি কিন্তু আমার এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বসেও কিন্তু আমি আমেরিকান একজন বিজ্ঞানীর সঙ্গে কাজ করছি। আমি ইউরোপিয়ান একজন বিজ্ঞানীর সঙ্গে কিন্তু কাজ করছি। তো যার ফলে এটা সম্ভব হয়েছে আসলে আমাদের কঠিন পরিশ্রমের কারণে। নাম্বার ওয়ান হচ্ছে কাজের প্রতি আমাদের প্যাশন, এবং এমনকি আমার ছাত্রছাত্রীরও আমরা এখনো গেলে দেখবো যে তারা মাঠে কাজ করছে। এই আজকে শুক্রবারেও আমার ল্যাবে কাজ করছে। তো আসলে হ্যাঁ, ওই দিক দিয়ে চিন্তা করলে হয়তো বা আমাদের সম্পদ কম, সীমিত সম্পদ, যার ফলে একজন উন্নত দেশের একজন যত সুন্দর সহজে একটা কাজ করে ফেলতে পারে, কিন্তু আমরা সেটা পারি না হয়তো। যার ফলে আমাদের যেটা করতে হয়, আমাদের মেধা আছে, আমাদের পরিশ্রমটা করতে হয়। তো তরুণরা চাইলেও অনেক কিছু করতে পারে তাদের যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে। তাহলে সম্পদ সীমিত না, কারণ আমার মেধা তো একই। যার ফলে আমার মানে এই বিষয়টা আমাকে খুব আনন্দ দেয় আসলে। এই যে হ্যাঁ, আজকে হয়তো আমি আমেরিকায় বসে অনেক ভালো কাজ করতে পারতাম, ইউরোপে বসে অনেক কাজ করতে পারতাম, তাতে আমার একজন বাংলাদেশি ছাত্রের কি লাভ হতো? তেমন কোনো লাভ হতো না। কিন্তু আমি আমার ঘরে বসে আমি এই কাজগুলো যতটুকুই পারি করতে পারছি। আমার সীমিত সম্পদ, তুমি বললে সীমিত সম্পদ নিয়ে, এটা কিন্তু একটা আনন্দের জায়গা। কিন্তু যে আমি বেশি সম্পদের মধ্যে থেকে যদি আমি অনেক কিছু করে ফেলি, তাহলে এতে যে আনন্দ, তার চেয়ে বেশি আনন্দ আমি যদি কম সম্পদ নিয়ে আমি আমার পরিশ্রম দিয়ে আমার একাগ্রতা দিয়ে করতে পারি, তাহলে পরে এইটার আনন্দ অনেক বেশি। তো যার ফলে আমি মনে করি না যে বাংলাদেশে থেকে কাজ করা যাবে না, সেরকমটা না। যেটা সমস্যা সেটা হলো আমাকে অনেক প্রতিকূলতা মানে মোকাবেলা করতে হবে, এবং সেই জন্য আমাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে এবং ধৈর্যশীল। ধন্যবাদ স্যার। আপনি 2021 ও 2022 সালে ক্লারিভেটের হাইলি সাইটেড রিসার্চার তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি একাধিক বিজ্ঞানী। তো স্যার, এই স্বীকৃতি পাওয়ার মুহূর্তটি আপনার কাছে কেমন ছিল, এবং এই স্বীকৃতি আপনার গবেষণার দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন করেছে? থ্যাংক ইউ। এটা আসলে খুবই মানে সুন্দর একটা অনুভূতি আসলে। হাইলি সাইটেড রিসার্চার হলো দুনিয়াতে যে একটা ফিল্ডে যারা কাজ করে তাদের 1% সায়েন্টিস্টদের একটা লিস্ট আসলে, এবং সারা বিশ্বে সব ফিল্ড মিলে, সমস্ত বিষয় মিলে প্রায় 6000-এর মতো গবেষকদের একটা লিস্ট করা হয়। আরো কঠিন বিষয় হলো যে এটা গত 10 বছরের পারফরমেন্স হিসাব করে করা হয়। তার মানে খুবই কঠিন, মানে 10 বছর ধারাবাহিকতা রক্ষা করলে এটা পাওয়া যাবে, অথবা নেক্সট ইয়ারে আবার এটা আবার বাতিল হয়ে যেতে পারে, বা এর পরের বছর আবার আসবে। তো এরকম টানা 10 বছর করা যায় না আসলে কাজ। মানে একজন বিজ্ঞানী যখন একেবারে মনোযোগ দিয়ে কাজ করবে দিনের পর দিন, তখনই আসলে হাইলি সাইটেড রিসার্চার লিস্টে আসতে পারবে। এবং শুধু তাই না, এবং বেশি কাজ করলে হবে না, আমার কাজ মানুষ পড়তে হবে, পড়ে এটাকে সাইট করতে হবে। এই জন্যই বলা হয়েছে হাইলি সাইটেড। তার মানে আমার কাজগুলো অন্যরা সাইট করেছে তাদের পাবলিকেশনে, তাদের কাজে, যার ফলে আমার সাইটেশন বেড়েছে গত 10 বছরে। গত 10 বছরের ফলাফল আমি এই 2021-এ পেলাম, 2011 থেকে শুরু করে, আবার 2012টা 2022-এ পেলাম। তো আমি যখন এগুলো সম্পর্কে বোঝা শুরু করলাম, তখন খোঁজাখুঁজি করতাম যে হাইলি সাইটেড রিসার্চার কারা, তাদেরকে খুব অ্যাডমায়ার করতাম। তো আবার খুব খারাপ, তো বাংলাদেশ সার্চ করতাম আর কি, বাংলাদেশে দেখি তো বাংলাদেশে কে আছে, তো খুব খারাপ লাগতো, বাংলাদেশ দেশটাই আসতো না তখন স্যার, কারণ বাংলাদেশে যেহেতু কেউ নাই, ওই ড্রপ ডাউন মেনুতে বাংলাদেশটা আসতো না, ওটা অটোমেটিক্যালি ডিজেবল, কারণ যেহেতু বাংলাদেশে কেউ নাই। তো খুব খারাপ লাগতো যে বাংলাদেশে একজন হাইলি সাইটেড রিসার্চার নাই। মানে একটু অবাকই হইতাম যে আরে আমরা কোথায় আছি। তো সেটাও প্রায় 2015-16-17 ওই সময়কার কথা। তো এটা কখনো চিন্তা করিনি যে আমি কোন হাইলি সেটেড রিসার্চার হব। তবে একটা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমরা কি কাজ করি তাহলে হাইলি সেটেড রিসার্চার হতে পারলাম না। হাইলি সেটেড রিসার্চার এমন একটা মানে উপাধি, এটা কিন্তু আমি যদি এখন হাইলি সেটেড রিসার্চার নাও হই, আমার কিন্তু ওই ক্রাউনটা কিন্তু থাকবে, এটা মানে সবসময়। ওয়ান্স হি ইজ এ হাইলি সেটেড রিসার্চার,
অলওয়েজ হি ইজ এ হাইলি সিনিয়র রিসার্চার। এটা এমন একটা মানে একটা রিকগনিশন। তো 2021 সালে আমি যখন ক্লারিভেট থেকে ক্লারিভেট মানে এটা আগে থমসন রয়টার্স ছিল, এটা ওয়েব অফ সায়েন্স বলি আমরা। তো ক্লারিভেট আমাকে মেইল করলো 2021 বোধহয় যে ইউ হ্যাভ বিন আইডেন্টিফাইড। আমি একটু মানে বিশ্বাস করতে পারলাম না যে আমি আইডেন্টিফাইড হলাম। আইডেন্টিফাই করার পরে তারা আবার এটাকে ভেরিফাই করে, 2 মাস সময় নেয় করে তারপরে ডিক্লেয়ার করে নভেম্বর মাসে, 1-1.5 মাস সময় নেয়। তখনই আমার মনে হলো যে ওরে বাবা, এটা তো চারটিখানি কথা না। পরে দেখলাম যে না, নভেম্বরে তারা যে লিস্ট বেরোলো সেখানে প্রথমে আমি হাইলি সিনিয়র রিসার্চার। আমার আনন্দ তো এটাই ছিল যে এখন আমি বাংলাদেশ সার্চ দিলে যার নামই আসুক বাংলাদেশটা আসছে। এইটা আমার জন্য আসলে অন্য একটা অনুভূতি ছিল। আমি অনেক রিকগনিশনই পেয়েছি, কিন্তু হাইলি সিনিয়র রিসার্চার হওয়ার পর এই রিকগনিশনটা আসলে আমার জন্য একটু অন্যরকম ছিল, যেটা আমি মানে অনেক আগে থেকে আমি এটাকে অ্যাডমায়ার করতাম। তো এইটা আসলে একটা ভালো অনুভূতি ছিল, বিশেষ করে যে আমি মানে বাংলাদেশকে এখানে দেখতে পেয়েছি, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আদারওয়াইজ হাইলি সিনিয়র রিসার্চার এই রিকগনিশন পাওয়াটা খুবই প্রেস্টিজিয়াস এবং এটা খুব মানে ভালো লাগার একটা বিষয় আর কি। তো আরো ভালো লাগার যে বাংলাদেশে কাজ করে 10-12 বছর আমি এই রিকগনিশনটা পেয়েছি, এবং আর্লি স্টেজেই বলতে হবে, কারণ হাইলি সিনিয়র রিসার্চার হতে আরো অনেক বেশি বছর কাজ করতে হয়। তো মূলত এটা একটা বলতে হবে যে আমার অনেকগুলো ভালো অনুভূতির মধ্যে একটা। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসনা বানু মুমু। স্যার, আমার স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এবং বর্তমানে স্যার আমি আর্লি চাইল্ড এডুকেশন নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত আছি। স্যার, ইতিমধ্যে আমি আপনার অনেক মূল্যবান কথা শুনলাম, এবং আমার আরও কিছু জানার আগ্রহ থেকে স্যার আমি আপনাকে কিছু প্রশ্ন করব। স্যার, আমরা যারা তরুণ গবেষক অনেক সময় টপিকস নির্বাচনে আমরা ভুল করে ফেলি। আমরা ভাবি যে আমি এই সাবজেক্ট থেকে অনার্স করেছি, তার মানে এইটা থেকেই আমাকে টপিকস যেভাবে হোক নির্বাচন করতেই হবে, সেটা ঠিক হোক আর ভুল হোক। স্যার, আমাদের মতো তরুণ গবেষকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যে আমরা কি আমাদের সাবজেক্টের বাইরে যেও একটা ভালো টপিক নির্বাচন করতে পারবো? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুবই কমপ্লিকেটেড একটা প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে। আমরা তো বাংলাদেশে এমনিতেই তো টপিক নির্বাচন করতে সবসময় ভুল করি, কারণ আমাদের এডুকেশন সিস্টেমটার মধ্যে কিছু না কিছু সমস্যা আছে এই টপিকের বিষয়ে। কারণ একটা ছাত্র যদি সে পলিটিক্যাল সায়েন্স পড়তে চায়, সে নাও পড়তে পারে, অথচ কারণ তাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। একটা ছাত্র যদি সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, সে চান্স না পেলে তো পড়তে পারবে না। ওখান থেকেই আমাদের এই ধাক্কাটা শুরু হয় আসলে। তো এখানে যে প্রশ্নটা এসে যে আন্ডার গ্রাজুয়েটের পরে, তাই না? আসলে আন্ডার গ্রাজুয়েট করার পরে আসলে সব বিষয়ে তো আসলে আমি মুভ করার সুযোগ খুব কম থাকে। যে আমি যদি আমি বোটানিতে পড়ি, তাহলে তো আমার বোটানি রিলেটেড টপিক গুলোতেই থাকতে হবে। টপিক আর সাবজেক্ট এক না, তো যার ফলে আমার সাবজেক্টে অনেক টপিক আছে, আসলে অনেক টপিক। তো সেই টপিকে আমি এর মধ্যে থেকে আমি যে কোনো টপিকে আমি মুভ করতে পারি। কিন্তু বিষয়টা এরকম না আবার যে আমি আমার সাবজেক্টের বাইরে গিয়ে একেবারে আলাদা একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করব। এটা না করাটাই আমি তরুণদেরকে উৎসাহিত করব। তার নিজের সাবজেক্টে থেকে যদি একটা, কারণ হলো তার বেসিক নলেজটা কিন্তু দরকার। হ্যাঁ, বেসিক নলেজ ছাড়া আসলে বিশেষ করে গবেষণাতে সে ভালো কিছু করতে পারবে না বা সুযোগ থাকবে না। তো যার ফলে এইখানে থেকে সাবজেক্টে থেকে সে যে কোনো টপিক যেটা তার ভালো লাগে, সেই ভালো লাগার টপিকটাই তাকে বেছে নেওয়া উচিত। কারণ হলো তার যদি ভালো লাগা না থাকে, তাহলে ওই বিষয়ে বড় কিছু করার বা মানে পরিশ্রম করার তার আগ্রহটা ওখানে থাকবে না। যার ফলে তার কাছে মনে হবে যে ওই বিষয়টা একটা চাপ, সেই চাপে পড়ে যাবে সে। তো যার ফলে প্রথমেই তাকে শিখতে হবে যে কোন টপিকটা তার জন্য ভালো। এবং এই জন্যই কিন্তু আমরা আসলে মেন্টর খুঁজি অনেক সময়, যে আমার সুপারভাইজার বা আমার শিক্ষক, উনি হয়তো আমাকে এই প্রপার গাইডেন্সটা দিতে পারবেন যে তোমার জন্য এই টপিকটা ভালো হবে, এটার এই স্কোপ, অথবা তোমার ভালো লাগাটা কোনটা, কোন টপিকটা তোমার ভালো লাগে। এই সিদ্ধান্তটা যদি আগে থেকে নেওয়া যায়, তাহলে পরে পরবর্তী তার যে গবেষণার ক্যারিয়ার, সেটা অনেক সুদূর প্রসারী হবে আর কি। আমি ক্লিয়ার করতে পারলাম কিনা? জি স্যার, ধন্যবাদ স্যার, আমি বুঝতে পেরেছি। স্যার, তাহলে যখন আমরা এই যে নতুন গবেষকরা বিভিন্ন সময় মানে
হতাশ হয়ে যাই যে না আমার দ্বারা আর সম্ভব না, এবার আমি আর পারতেছি না, এরকম হয়ে যায়। একটা রিসার্চ পেপার পাবলিশ করার জন্য বা আমাদের মাথায় থাকে তো অবশ্যই যে Q1 জার্নালে আমরা এটা পাবলিশ করব। এটা নিয়ে আমরা অনেক প্রচেষ্টা চালাই, কিন্তু আলটিমেটাম যে লাস্ট টাইমে এসে যদি এটা না হয় আমরা হতাশ হয়ে যাই। তাহলে স্যার একটা ভালো রিসার্চ পেপার পাবলিশ করার জন্য আপনার কি কি পরামর্শ থাকবে আমাদের জন্য? এইটা খুবই চমৎকার একটা বিষয় মানে এখানে উত্থাপিত হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ছাত্রদের মেইন সমস্যা হলো হতাশা। তারা হুটহাট হতাশ হয়ে পড়ে, হুটহাট তারা তাদের ডিসিশন চেঞ্জ করে। গবেষণা কিন্তু এমন বিষয় না যেটাতে একদিনে সাফল্য চলে আসবে। আমার প্রথম Q1 পেপার পাবলিশ হয়েছে যখন আমি পিএইচডি ফাইনাল ইয়ারে পড়ি, মানে পিএইচডি শেষ প্রায় তখন। অথচ আমার ছাত্র মাস্টার্সে পড়ছে, তার Q1 জার্নালে পাবলিকেশন হয়েছে। তাহলে কি আমার হতাশ হওয়া উচিত হবে যে হারি আমি পারলাম না, আমার ছাত্র তো এত অল্প বয়সে পেরে গেল? আবার তাহলে কি আমার অন্য আরেকজন ছাত্রের হতাশ হওয়ার কোনো কারণ আছে? এক একজনের সার্কামস্টেন্স এক এক রকম ছিল। আবার একজন Q1 জার্নালে পাবলিশ করে ফেলেছি বলে সে খুব বড় রিসার্চার বা বড় বিজ্ঞানী, বিষয়টাও সেরকম না। যার ফলে বিজ্ঞান এমন একটা বিষয়, বা আমাদের যে গবেষণার কথা আজকে আমরা বলছি, গবেষণা এমন একটা বিষয়, সে আগে তার গোল সেট করবে। আমার গোল কি, যে আমি এখান থেকে বিজ্ঞানটা শিখবো, শিখে এই বিষয়ে একটা মোটামুটি একটা ধারণা নিয়ে যাব। ধারণা নিয়ে আমি আমার মতো ইন্ডিপেন্ডেন্ট একজন রিসার্চার হব। আমি যেখানে যাই সেখানেই যেন আমি এই কাজগুলো করতে পারি এবং ভালো করতে পারি। তাহলে কি দাঁড়ালো, এখন একজন ছাত্র হয়তো বা আসলো, এসেই তাকে একেবারে Q1 জার্নালে পাবলিশ করে ফেলতে হবে। আমি মনে করি যে এই ধারণাটাই আমাদের ভুল। একজন মাস্টার্স স্টুডেন্ট যদি তার নিজের কাজটা নিজে ডিজাইন করে, নিজে গবেষণাটা করে একটা স্ট্যান্ডার্ড একটা স্কোপাস ইন্ডেক্স ইভেন একটা পাবলিকেশন সে করতে পারে নিজে নিজে, তাহলে পরে সেটাই তার জন্য আমি মনে করি বড় একটা অ্যাচিভমেন্ট। তাহলে কি দাঁড়ালো, সে একটা প্রসেস শিখলো। এই প্রসেস শেখার পরে সে কি করবে, এরপরের ধাপে সে চিন্তা করবে নিজে একটা আরো কিভাবে একটা নোবেল রিসার্চ সে ডিজাইন করতে পারে, সেই রিসার্চটা কিভাবে এক্সিকিউট করতে পারে। এবং তার চারপাশে কিন্তু আরো অনেক সাপোর্টিং হ্যান্ড লাগবে, যেমন তার মেন্টর, তার কোলাবোরেটর, তার ল্যাবমেটরা থাকবে, তারা তাকে হেল্প করবে, করে সে একটা কাজ কিভাবে এ টু জেড করতে হয় সেই জিনিসটা সে শিখবে। এখানে একটা গবেষণা পত্র পাবলিশ করার পেছনে কিন্তু অনেক কিছু থাকে, শুধুমাত্র যে তার রিসার্চ সে গবেষণাটা করলো সেটাই না। আমাদের অনেক ছাত্র আমরা দেখেছি গবেষণা করেছে, পরে আর রিসার্চ পেপার পাবলিশ করার বিষয়ে তার তেমন কোনো আগ্রহ নাই। তো যার ফলে একটা গবেষণা পত্র কিভাবে লিখবে, লেখার পরে সেটা কিভাবে জমা দেবে, জমা দেওয়ার পরেও এটা কিভাবে রিভিশন করবে, কোনো প্রশ্ন আসলে পরে সেটা কিভাবে সে অ্যান্সার করবে, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। তো যার ফলে আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করি, একটা গবেষণা পত্র পাবলিশ করার পর্যন্ত পুরো প্রসেসটা শিখতে গেলেও কিন্তু তাকে 2-2.5 বছর সময় দিতে হবে। এখন আমি যদি চিন্তা করি যে না, আমি তো এখানে আসলাম, 1 বছর হয়ে গেল, আমার কিছুই হলো না, আমি শিফট করি, আমি হতাশ, আমি অন্য জায়গায় চলে যাই, আমি অন্য জবে ঢুকি, অথবা আমি এই রিসার্চে আর বেশি দিন থাকবো না, আমি কোনোরকম একটা ডিগ্রি করে আমি বিদায় নিই, তাহলে কি দাঁড়ালো, তার 1 বছর 1.5 বছর সময় বৃথা হলো। আমরা এই ধরনের সমস্যা নিজেরও ফেস করছি, আমাদের ছাত্রছাত্রীরাও দেখি অনেকে তারা অল্পতেই হতাশ হয়ে পড়ে, এবং অথবা তাড়াহুড়ো থাকে খুব বেশি, যে আমি এই কিছুদিনের মধ্যে সবকিছু করে আমি সব শেষ করে ফেলবো, সব শিখে ফেলবো, বা আমার যেই টার্গেট ছিল পাবলিকেশন করা বা কিছু একটা করে এখান থেকে বিদায় হওয়া সেটা করবো। এইটা কিন্তু আসলে প্রকৃত অর্থে গবেষণা না আসলে। তো যার ফলে এই কারণে আমাদের মধ্যে হতাশা আসে, কারণ আমরা এই জগতের সম্পর্কে আসলে আমাদের ধারণা কম, এই জন্য। স্যার ধন্যবাদ স্যার। আমি আমার টিমের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমাদের স্যার বলেছে হতাশা নয়, আমরা আরো বেশি শেখার জন্য কাজ করি, আমরা ইনশাল্লাহ পারবো। স্যার আমার পরবর্তী প্রশ্ন, জাপানের মতো একটা উন্নত দেশে পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণার অভিজ্ঞতা আপনার বৈজ্ঞানিক চিন্তাধারায় কী ধরনের পরিবর্তন এনেছিল, এবং সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের গবেষণা পরিবেশের জন্য আপনি কি শিক্ষা নিয়ে এসেছেন? ধন্যবাদ। এইটা ঠিক যে জাপান না, আমি বিভিন্ন দেশে আমি কাজ করার সুযোগ হয়েছে আমার, এবং ভ্রমণ করার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে। আমার প্রথম পড়াশোনা যে পিএইচডি করার জন্য আমার জাপানে যাওয়া, আসলে নানান ধরনের ভালো লাগা থাকে আসলে। জাপান এজ এ কান্ট্রি আমার ভালো লাগার একটা দেশ, সেই জন্য আসলে আমার জাপানে যাওয়া।
তো ওখানে গবেষণার পরিবেশ তো জাপানের চেয়েও অন্যান্য দেশেও গবেষণার অনেক ভালো পরিবেশ আছে, অনেক ভালো জগৎ আছে। কিন্তু জাপান থেকে আমি যে জিনিসটা শিখেছি সেটা হলো জাপান, ওখান থেকে গবেষণার ক্ষেত্রে আমি যদি বলি সেটা হলো তাদের পরিশ্রম করার ক্ষমতা এবং তাদের অনেস্টি, তাদের পাংচুয়ালিটি। এই তিনটা জিনিস আমি ওখান থেকে খুব ভালোভাবে শিখতে পেরেছি এবং ওই পরিবেশে আমি থেকেছি ওখানে। তো যার ফলে আমার এই জিনিসগুলো আমি মনে করি যে আমার এই মানে এখানে যে আমার ফ্যাসিলিটিস বা মেধা যাই বলি না কেন, তার চেয়েও আমার ওই পাংচুয়ালিটি, আমার ওই পরিশ্রম, এই বিষয়গুলো এখানে বেশি কাজে লেগেছে। তো যার ফলে আমি আমার ল্যাবমেটদেরকে বা আমি আমার টিমকেও চেষ্টা করি যে ওই জিনিসগুলো আগে শেখাতে, কারণ মেধাবী তো তারা সবাই, সব ছাত্ররাই মেধাবী। তো তারা যদি খালি এই পরিশ্রমটা করতে পারে আর পাংচুয়ালিটিটা বজায় রাখতে পারে তাহলে পরে আমরাও জাপানিদের মতো এরকম কাজ করতে পারি। এবং আমরা এখানে বসেও কিন্তু এখন বিশ্বের অনেক দেশের বিজ্ঞানীদের সঙ্গে কাজ করছি। তো হয়তো বা অন্যান্য দেশে আরো জাপানের চেয়ে আরো ভালো ভালো কাজ করে অনেক দেশ আছে, অনেক ল্যাবরেটরি আছে। তবে ওখান থেকে আমার শিক্ষা হলো মূলত যে আমি কিভাবে আমার কাজে লেগে থাকতে পারি, পরিশ্রম করতে পারি, এগুলো দিয়ে আমি কিভাবে একটা কাজকে গুছিয়ে নিতে পারি, সেই বিষয়টা আমি ওখান থেকে শিখেছি। এবং আমার ল্যাবরেটরি জাপানে যে আমার প্রফেসর ছিল বা আমার যে ওখানে ল্যাবরেটরি ছিল, ওখানে খুবই স্বাধীন একটা ল্যাব ছিল, ওখান থেকে আমি নিজের মতো করে অনেকগুলো কাজ করতে পেরেছি, ওখানে কোনো বাধা ছিল না। যার ফলে আমি আমার শিখার জগৎটা ছিল খুবই ওয়াইড। তো এই মানে জিনিসটা আমি আমার লাইফে পেয়েছি, যার ফলে আমার এই জাপানিজ সেই ইমেজটা আমি এখনো আমি বজায় রাখতে পেরেছি। আমি চেষ্টা করি এখনো আমি কাজে পরিশ্রমী থাকতে এবং পাংচুয়াল থাকতে, সবসময় চেষ্টা করি। ধন্যবাদ স্যার। স্যার, আপনার গবেষণার সময় তো মাঝে মধ্যে অনেক সময় আপনিও ডিমোটিভেটেড হয়ে গিয়েছেন, তাহলে আপনি আপনার মোটিভেশনটা ধরে রাখার জন্য কিভাবে নিজেকে মোটিভেট রাখতেন? এটা সবসময় সবারই হবে, কারণ হলো সবসময় তো আর সাকসেস আসবে না। একটা কাজ করতে গেলে অনেক সময় ফেল করি আমরা, অনেক সময় আমরা একটা পেপার জমা দিলেও পেপার রিজেক্টেড হয়। তো যার ফলে এটা তো একেবারে খুব স্বাভাবিক ঘটনা, কারণ সায়েন্স মানে গবেষণা মানেই তো ফেল করবে। এটা সবসময় যে আমি যা চাইবো তাই হবে তা না। ফেল করাটা আমাকে খুব একটা পীড়া দেয় না কখনোই, কিন্তু আমি দেখি যে এই ফেল করার জন্য দায়ী কে, আমি দায়ী কিনা, বা আমার খামখেয়ালিপনা, বা আমার ছাত্র কি সেটা মানে তার খামখেয়ালিপনা ছিল কিনা, বা সে সেটাকে আসলে ঠিক মতো এক্সিকিউট করতে পেরেছে কিনা, সেটার জন্য একটু খারাপ লাগে। তবে পরবর্তীতে আমরা আবার চিন্তা করি যে না, একটু খারাপ লাগে কিন্তু না, এখান থেকে তো আমরা এই জিনিসটা শিখতে পারলাম, তাহলে যে না, এই খারাপ লাগাটা আমাদের ছিল এবং এই খারাপটা আমরা করেছি বা এই জিনিসটা আমরা ঠিক মতো করতে পারিনি। তো যার ফলে আমরা চেষ্টা করি যে পরবর্তী কাজটা যেন আমরা আরো ভালো করে করি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা যে ফেলগুলো করেছি, যে জায়গাগুলোতে আমরা ধাক্কা খেয়েছি, সেই ফেলগুলো করার কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আবার এই জিনিসটা আরো অনেক ভালো করে করতে পেরেছি। এমনও হয়েছে যে আমাদের একটা পেপার হতো একটা জায়গা থেকে রিজেক্টেড হয়েছে, আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে আমরা এর চেয়ে অনেক ভালো ভালো জায়গায় সেম কাজটাই আমরা পাবলিশ করেছি। অথবা মানে একই গবেষণা হয়তো বা এই বছর আমরা করতে পারিনি, পরবর্তীতে আমরা এই যে কেন ফেল করলাম সেটা জেনে আমরা পরবর্তীতে আরো ভালো করে এই কাজটা করতে পেরেছি। এরকম অনেক অনেক উদাহরণ আমাদের টিমের মধ্যেই আছে। সো আমি মনে করি যে গবেষণাতে ফেলিওর আসবে, এটার জন্য সবারই প্রস্তুত থাকতে হবে এবং ফেল কেন করলাম সেটা জেনে পরবর্তীতে আমার এই বিষয়ে আবার এগোতে হবে, তাহলে আর এই সমস্যাগুলো আমার আসবে না, কারণ সাকসেস এক সময় আসবে। জি স্যার, আমার মনে থাকবে যে আমি যদি সাকসেস পেতে চাই, আগে ফেলিয়ারটাকে আমি ভালোভাবে জানতে শিখতে হবে আমার। স্যার, যেসব তরুণ শিক্ষার্থী কৃষি বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চান এবং জাপান, অস্ট্রেলিয়া বা অন্যান্য কোনো উন্নত দেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে, তাদের জন্য আপনার সুনির্দিষ্ট পরামর্শ কি? না, কোনো বিশেষ দেশ বা কোনো মানে কোনো রিজিয়ন নিয়ে আমি হয়তো ভাবে বলতে পারবো না, কারণ হলো এটা নির্ভর করবে সম্পূর্ণ তার ইচ্ছার উপরে, তার সামর্থ্যের উপরে, তার ভাগ্যের উপরে। কারণ হলো আমি চাইলেও তো একটা দেশে চাইলেই আমি এখানে চলে যাব বা এখানে আমি আমার গবেষণা করবো, সেটা সবসময় হবে না। কারণ একটা ছাত্র কিভাবে যাবে বিদেশে, সে স্কলারশিপ নিয়ে যাবে না সেলফ ফান্ডে যাবে না কি জন্য যাবে, সেটা গুরুত্বপূর্ণ। তো যেখানে যায় না কেন আমার চেষ্টা থাকবে সবসময় বাংলাদেশে একজন নাগরিক হিসেবে যে আমি যেন একটা ফান্ডিং ম্যানেজ করে সেই ফান্ড নিয়ে যেন যেতে পারি। কারণ আমাদের কাছে যখন অনেক সময় ছাত্রছাত্রীরা আসে যে তুমি কেন আসছো, কি করতে চাও, বলে আমি বিদেশে যেতে চাই। তো বিদেশে যাওয়া তো কারো গোল করতে পারে না বা গোল হওয়া উচিত না।
কিভাবে যেতে চাও, যে সে তার অ্যান্সার কি হবে যে আমি স্যার স্কলারশিপ নিয়ে আমি গবেষণা করতে বিদেশে যেতে চাই, তাহলে সেই স্কলারশিপ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এইটা হওয়া উচিত মূল প্রশ্ন। নাহলে পরে বাকিরা তো তার টাকা পয়সা থাকলে সে যে কোনো জায়গায় চলে যেতে পারবে কোনো না কোনো ভাবে, সেটা আলাদা জগৎ। কিন্তু গবেষণা করার জন্য যেতে চাইলে তাকে এখানে আসলে আগে গবেষণা শিখতে হবে, তার কিছু পাবলিকেশন থাকলে পরে, বিভিন্ন ধরনের প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেগুলোর স্কোর ভালো থাকলে পরে সে একটা স্কলারশিপ পাবে, এবং তাহলেই পরে তার গবেষণাটা কিন্তু আরামদায়ক হবে। কারণ আমি যদি সেলফ ফান্ডে যদি আমি গবেষণা করতে যাই বা আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাই, আমার মধ্যে একটা টেনশন কাজ করবে এবং আমি কিন্তু আমার গবেষণাতে মনোযোগ দিতে পারবো না। তো যার ফলে সমস্ত তরুণদেরই আমার সাজেশন থাকবে, গবেষণা করতে যদি যেতে হয় সুস্থ মন নিয়ে, স্বাভাবিক মন নিয়ে, শান্তি নিয়ে যদি গবেষণা করতে চাই, ভালো করতে চাই, আমি মনে করি যে বাংলাদেশ থেকে ওইভাবে তৈরি হয়ে স্কলারশিপ নিয়ে ভালো একটা ল্যাবরেটরি ঠিক করে ওখানে গবেষণা করতে যাই, তখন আমি ইচ্ছা মতো আমি পরিশ্রম করতে পারবো, সময় দিতে পারবো, এবং আমি আমার গবেষণায় ভালো করতে পারবো। সো সেটা আমেরিকাই হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, জাপান হোক, এইটা এক একজনের পছন্দ এক এক রকম হবে, তাতে কোনো সমস্যা নেই। সব জায়গায় কাজের ফিলোসফি কিন্তু একই, তার ফ্যাসিলিটিস, তার ফ্রিডম অন্যরকম আলাদা আলাদা হতে পারে, কিন্তু তার ফিলোসফি, রিসার্চের ফিলোসফি কিন্তু সেম সব জায়গায়, সব সুপারভাইজারেরই। সুতরাং এখান থেকে প্রথম কথা হলো শিখে যেতে হবে, এবং ওখানে একটা কমফোর্টেবল জোন তাকে তৈরি করার জন্য তাকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। এটা হলো আমার মূল পরামর্শ। জি স্যার। স্যার, তাহলে আন্তর্জাতিক গবেষণায় নেটওয়ার্ক তৈরি করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা আমি কিভাবে বিল্ড করব? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো নেটওয়ার্ক ছাড়া, আমি তো আগেই তো একজন প্রশ্ন করলো যে আমাদের সীমিত সম্পদ বা সীমিত সুযোগ, তো সীমিত সুযোগ বলেই তো আমরা নেটওয়ার্ক করবো এবং আমরা কোলাবোরেশন করবো। আমি যেটা পারি না এখনো, আমি যেটা পারি না, এই স্যাম্পলটা হয়তো এক দেশে পাঠিয়ে দিয়ে আমি সেটা অ্যানালাইসিস করে দেয়। একটা ডেটা হতে পারে এমন যে এই ডাটাটা আমি পারছি না অ্যানালাইসিস করতে, এই 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 জিনিসটা আমি পারছি না, সে আমি এক জায়গায় পাঠিয়ে দিই। এখন আমরা এমনও অনেক প্রজেক্ট চালাচ্ছি যেটা এক প্রজেক্টে দেখা গেছে যে 20 দেশের এই প্রফেসররা আমরা মিলে কাজ করছি, কারণ এক একটা কম্পোনেন্টে এক একজন এক্সপার্ট, কিন্তু বিজ্ঞান তো আর একটা বিষয় না। তো যার ফলে নেটওয়ার্ক গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি যে এত কাজ করছি বা এত কাজ করার সুযোগ পাচ্ছি বা এত পাবলিকেশন করতে পারছি, এটারও কিন্তু একটা কারণ হলো যে আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে কোলাবোরেশন, যার ফলে কোলাবোরেশন করার কারণে আমাদের কাজগুলো ভালো ভালো কাজ করতে পারছি এবং কাজগুলো আমরা খুব সহজে কমপ্লিট করতে পারছি। একা হলেও তো আমি এই কাজগুলো করতে পারতাম না, একা হলেও তো এই সাপোর্টটা আমি পেতাম না। তো সেটা একেবারেই প্রথম দিক থেকেই আমি আমার ছাত্রদেরও বলবো, তারাও এখন থেকে নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। অন্য দেশের ছাত্ররা কি করে, তারা কি ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করছে, এবং ক্যারিয়ারের শুরুতেই আমি আমার ল্যাবমেটদের সাথে কোলাবোরেশন করি, তাদের সঙ্গে নেটওয়ার্কিং করি এবং পরবর্তীতে নেটওয়ার্কটা ধরে রাখি। তাহলে পরে বিজ্ঞান এমন একটা জিনিস যে নেটওয়ার্ক ধীরে ধীরে বাড়বে, এবং যতই আমার অভিজ্ঞতা বাড়বে, আমার সাথে নেটওয়ার্ক করার জন্য অনেকেই আসবে এবং অনেকেই আগ্রহী হবে, যার ফলে নেটওয়ার্কের পরিমাণ বেড়ে যাবে আস্তে আস্তে। তো নেটওয়ার্ক ছাড়া আসলে আজকের দুনিয়াতে নেটওয়ার্ক ছাড়া আসলে কাজ করা খুবই দুরূহ, কারণ একটা ল্যাবের পক্ষে আসলে বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, একটা ল্যাব বা একটা জগৎ আসলে এই বিজ্ঞানকে আসলে ধরে রাখতে পারবে না। যার ফলে নেটওয়ার্ক মাস্ট। এই আজকের এই 2026 সালে এসে যদি আমি বলি, নেটওয়ার্ক ছাড়া কোনো কাজ আসলে করা খুব কঠিন। জি স্যার। স্যার, বিজ্ঞানের পথ চলতে গিয়ে কখনো কি হতাশ হয়েছেন বা ছেড়ে যাওয়ার কথা মাথায় এসেছে? সেই কঠিন মুহূর্তগুলো আপনি কিভাবে পার করেছেন এবং ভবিষ্যতে বিজ্ঞানীদের জন্য সেই গল্পটা কি একটু বলবেন স্যার আমাদের জন্য? আসলে সত্যি কথা বলতে আমি পার্সোনালি যদি বলি, এই ধরনের কখনোই আমার মনে হয়নি। হয়তো অনেকেরই হয়েছে, কিন্তু বিজ্ঞানকে ছেড়ে যাব এখনো ওই ধরনের সিচুয়েশন আমার আসেনি, কারণ আমি প্রতিনিয়ত এনজয় করছি এবং এনজয়মেন্টের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। কখনোই মনে হয় না যে আমি আজকে মনে হচ্ছে বোরিং, যে না আর পারবো না, আর করবো। মাঝে মাঝে হতাশা আসে যখন দেখি যে না আমি টিম ওয়ার্ক ঠিক মতো করতে পারছি না, বা আমি যাদেরকে শেখাচ্ছি তারা আমার শিক্ষাটাকে গ্রহণ করতে পারেনি। অনেক সময় আমরা দেখেছি যে বিজ্ঞানকে চর্চা করছে অথবা তার নিজের স্বার্থে, বা আমি একটা স্কলারশিপ পেলাম এই পর্যন্তই, বা আমি 10টা পাবলিকেশন করলাম ওই পর্যন্তই। এটা যদি বিজ্ঞানের উদ্দেশ্য হয় তাহলে তো বিজ্ঞান আগাবে না। বা আমি একজন ছাত্রকে যখন শিখাবো, বা আমি একজন মেন্টিকে যখন আমি মেন্টরিং করবো, সে কয়জনকে মেন্টরিং করলো আবার,
সে এই নলেজটা কয়জনকে ডিসিমিনেট করলো, আমি একটা জিনিস একজনকে শিখালাম, সে কয়জনকে এটা শিখালো। যখন দেখি যে না এই জিনিসগুলো আমরা ডিসিমিনেট করতে পারছি না, বা বিজ্ঞানের প্রতি তারা আগ্রহী না, বা এটাকে সাস্টেইন মানে করানোর বিষয়ে তাদের কোনো চিন্তা নাই, তখন একটু খারাপ লাগে যে না আমরা এত বিজ্ঞান নিয়ে কথা বলছি, এত গবেষণা করছি, কিন্তু আসলে আমরা সত্যিকার অর্থে তাদেরকে আসলে বিজ্ঞানী বানাতে পেরেছি কিনা। তো এরকম কিছু হয়তো বা হতাশা এসছে, কিন্তু যার ফলে বিজ্ঞান ছেড়ে দিব এরকম মানে পর্যায়ে আমরা যাইনি, বা ওইরকম হতাশা আমাদের আসেনি। আমরা আসলে এখনো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি বিজ্ঞানকে খুবই এনজয় করছি, গবেষণাকে আমি খুবই এনজয় করছি এখন, এবং হতাশার কোনো কারণ নেই। আমিও বলবো যে অন্যদেরও হতাশার কোনো কারণ নেই, কারণ বিজ্ঞান এমন না যে এটা একদিনই থেমে যাবে। হ্যাঁ, এটা আগাবে, মাঝে 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 এরকম ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু বিজ্ঞানকে ধরে রাখতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আমি যদি জাপানে পিএইচডি করতে চাই, তাহলে আমার কি কি গুণ এখন থেকে আমার ভেতরে বিদ্যমান থাকা উচিত, এবং 20 বছর পরে যদি আমি নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চাই, তাহলে কোন কোন স্পেসিফিক গুণগুলো আমার ভেতরে সবার আগে আনা উচিত? যেহেতু এখানে জাপানের প্রশ্নটা এসে, আমি জানি না কেন, হয়তো বা আমি জাপান থেকে পড়াশোনা করেছি, আমি জাপানে পিএইচডি করেছি, পরে পোস্টডকও করেছি আমি জাপানে, এরপরে আমি আবার অস্ট্রেলিয়াতেও কিন্তু পোস্টডক করেছি একবার। তো যার ফলে কম্পারিজন গুলো যদি আমরা করি, এটা আসলে এক একটা জায়গায় এক এক রকম, কোনোটাই ভালো না কোনোটাই খারাপ না, এভাবে বলা যাবে না। জাপানের বেলায় যেটা হবে, জাপানে যেতে হলে প্রথমে তাদের কাজের বিষয়ে পাঞ্চুয়াল এবং পরিশ্রমী হতে হবে। যদি কারো এই দুইটা বিষয়ে অনীহা থাকে, তাহলে তার জাপানে যাওয়া উচিত হবে না। তারা অনেস্টি, পাঞ্চুয়ালিটি, তারপরে পরিশ্রম, এগুলো খুব পছন্দ করে। তো যার ফলে ওখানে আমাদের মতো হয়তো বা মুখস্থ বিদ্যা বা একেবারে আমেরিকান সিস্টেম, যেটা কোর্স ওয়ার্ক, হিউজ কোর্স ওয়ার্ক, এগুলোতে তারা বিশ্বাস করে না খুব একটা। কোর্স তাদের আছে, কিন্তু একেবারে এরকম একেবারে সিভিয়ার কোর্স এরকম না। তারা চিন্তা করে যে একটা সিস্টেমে থেকে কিভাবে একেবারে প্র্যাকটিক্যালি জিনিসগুলো শেখা যায়, সেই জিনিসটা জাপানে খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে যারা গবেষণা জগতে থাকতে চায়, তাদের জন্য ওই সিস্টেমটা ঠিক আছে। তো যার ফলে জাপানে যদি কেউ ভালো করতে চায় বা জাপানে যেতেও চায়, তাকে এখান থেকে শুরু করতে হবে। প্রথমে নেটওয়ার্ক বিল্ড করে তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদেরকে বোঝানো যে কাজের প্রতি সে কতটা আগ্রহী, সেই আগ্রহটাকে সুন্দরভাবে তাদেরকে তুলে ধরা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর জাপানে যদি কেউ ক্যারিয়ার করতে চায় বা ওখানে গবেষণা করতে চায়, তাহলে পরে তাকে প্রথমেই তার ফিল্ডের সাথে ম্যাচ করে একটা ফিল্ড খুঁজতে হবে। কারণ হলো তারা কিন্তু খুবই স্পেসিফিক, তারা কোনো গদবাঁধা কাজ করবে না যে আমি এই ফিল্ডে আজকে, কালকে এই ফিল্ডে, বা পরশুদিন এই ফিল্ডে, বা আমি পড়াশোনা করেছি এক ফিল্ডে, হয়তো বা কাজ করলাম আরেক ফিল্ডে, ওরকম ওখানে খুব একটা না। এবং প্রফেসররাও বা যারা রিসার্চার যারা কাজ করে, তারাও খুবই স্পেশালাইজড, তারা ওই বিষয়টাই জানে, তারা অন্য বিষয় খুব একটা জানে না, যার ফলে তারা একটা বিষয়ে খুব ভালো করে। তো যার ফলে স্পেসিফিক্যালি জাপানের প্রশ্ন যেহেতু আসে, জাপানের কথা বলতে গেলে এখানে স্পেসিফিকেশন খুব ইম্পর্টেন্ট, এবং ওই ওখানে কি বলে নিজের একেবারে রিয়েল এক্সপার্টাইজ গ্রো করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং সবশেষে হলো পরিশ্রম, জাপানের পরিশ্রমী মানুষ খুব পছন্দ করে। সো পরিশ্রম করার ক্ষমতা থাকলে তাকেই বলবো আমরা জাপানে যেন সে ক্যারিয়ার করে, আদারওয়াইজ না। ধন্যবাদ স্যার। স্যার, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ভবিষ্যতে কৃষি নিয়ে কি আপনার কোনো আধুনিক ব্যবস্থার চিন্তা ভাবনা আছে স্যার, যাতে আমাদের দেশের কৃষকদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়? তা তো অবশ্যই, আমরা সমস্ত কাজই করছি যেন আমাদের কৃষকদের কষ্ট লাঘব হয়, উৎপাদন বাড়ে। তো যার ফলে এখন যেহেতু আমাদের কৃষিও অনেক এগিয়ে গেছে, আমাদের জ্ঞান বিজ্ঞানও তো অনেক ডিজিটালাইজড হয়েছে, এখন আমরা 4th এগ্রিকালচারাল রেভলিউশন বলছি। তো আমরা এখন চেষ্টা করছি যে আমাদের এই নলেজ গুলোকে, আমাদের এই টেকনোলজি গুলো যেগুলো জেনারেটেড হচ্ছে, সেগুলো কিভাবে কৃষকদেরকে খুবই স্মার্ট ওয়েতে তাদেরকে মানে সরবরাহ করা যায়। কিভাবে তারা, আমি হয়তো বন্যা নিয়ে কাজ করছি, খরা নিয়ে কাজ করছি, গাছে খরা হলো কিনা, গাছে পানির সমস্যা হলো কিনা, সেগুলোর জন্য নানান ধরনের সেন্সর, নানান ধরনের ডিভাইস, এগুলো আমরা এখন এগুলো নিয়ে কাজ করছি। এগুলো দিয়ে কিভাবে কৃষক খুব অল্প সময়ে বুঝতে পারে যে না তার এই সমস্যা এসছে। ইভেন সমস্যা অনেক সময় ধরলেও সমাধান হয়তো বলে দেবে, তোমার এই সময় পানি দিতে হবে, বা এই জিনিসটা এখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আমাদের যেহেতু সমস্যা আমরা মোটামুটি বুঝে গেছি যে কি কি সমস্যা হয়, এখন আমরা চেষ্টা করছি কিভাবে কৃষকদেরকে খুব অল্প সময়ে এই সমাধানগুলো দেওয়া যায়, সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। এখন আমার চিন্তা ভাবনা এখন এরকম। ধন্যবাদ স্যার, আমি অনেক কিছু জানতে পারলাম।
আসসালামু আলাইকুম ডক্টর মির্জা ভাই, ভাই বলে সম্বোধন করলাম। আমিও জাপান থেকে পিএইচডি করেছি এবং আমিও Okay. একমত যে যারা একটু কষ্ট সহিষ্ণু এবং ডেডিকেশন আছে তাদের জন্য জাপানে যাওয়ার আগে তাদের এই জিনিসটা খুব জানা দরকার। আপনি তো দেশে ব্যাক করেছেন এবং অনেক দীর্ঘ সময় দেশের কৃষি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে জায়গাগুলোতে সরাসরি কন্ট্রিবিউট করা যায়। আপনার কাছে প্রশ্ন ছিল যে আমাদের যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে যে সমস্ত ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে সরকারের পক্ষ থেকে, প্রজেক্ট হচ্ছে, বিশেষ করে কৃষিতে কিভাবে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত এবং কৃষি কোন কোন জায়গাগুলোতে, আমাদের অবশ্যই কৃষি উন্নয়ন অধিদপ্তর আছে, আবার মাঠ পর্যায়ে আমাদের বিভিন্ন মানে আমলাতান্ত্রিক বিভিন্ন ধরনের সংগঠন আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে, কিন্তু যে গবেষণার জায়গাগুলোতে আরেকটু কিভাবে গভর্নমেন্ট ভালো করতে পারে, এভাবে যদি আমরা এই আজকে আলোচনাটা আমরা কোনো সরকারি বা নীতি নির্ধারকের কাছে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আপনার মেসেজটা কি হবে তাদের প্রতি? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কৃষিতে অনেক ফান্ড এসছে, অনেক গবেষণা বরাদ্দ দিয়েছে বা অনেক বরাদ্দ মানে প্রকল্পের জন্য বরাদ্দ দিয়েছে, কিন্তু আসলে কৃষিতে যে জিনিসটাতে দুর্বলতা রয়ে গেছে সেখানে কিন্তু বেসিক সায়েন্সে আসলে কৃষিতে খুব একটা বরাদ্দ দেওয়া হয়নি, যেটা তারা নতুন কোনো প্রযুক্তি বের করবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে। কারণ কৃষি গবেষণাগুলো তো আসলে সরকারি প্রতিষ্ঠান, তাদের এমনিতেও কিন্তু বাৎসরিক বরাদ্দ থাকে, কিন্তু নতুন, যেমন আপনি যদি জাপানে দেখেন বা অস্ট্রেলিয়াতে দেখেন, তারা নতুন নতুন প্যাটার্ন করছে, নতুন নতুন টেকনোলজিকে তারা মার্কেটিং করছে, তারা ইন্ডাস্ট্রিতে দিয়ে দিচ্ছে টেকনোলজি। একটা টিস্যু কালচার মেথড মনে করেন, সেটাকে তারা মার্কেটে দিচ্ছে, হ্যাঁ, এটাকে প্যাটেন্ট করছে। কিন্তু বাংলাদেশে দেখেন এই বেসিক সায়েন্স, প্যাটেন্টিং সিস্টেম, টেকনোলজি জেনারেশনটাকে কমার্শিয়ালাইজ করা, সেই বিষয়ে আমাদের কিন্তু নজর নাই। আমরা চাইলে কিন্তু অনেক অনেক টেকনোলজি আছে যেগুলো জেনারেট করে ওই ইকোসিস্টেমটা আমাদের তৈরি করতে হবে, যেন সিস্টেমটা তৈরি করা হয়নি। ওই যে বললাম যে বেসিক সায়েন্সে আমাদের আসলে নজর দেওয়া হয়েছে কম। এমনিতে আমাদের ডেভেলপমেন্ট খাতে প্রচুর মানে আমরা খরচ করেছি, প্রচুর উন্নয়ন হয়েছে, কৃষকদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট আমরা করেছি, কিন্তু যেটা দরকার আসলে আমাদের ওন টেকনোলজি, সেগুলো জেনারেশনে আমাদের এখন অনেক ঘাটতি রয়ে গেছে। যার এটার কারণ হলো আমাদের বেসিক সায়েন্সে আসলে আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে কম বা নজর দেওয়া হয়েছে তুলনামূলক কম আমাদের অন্যান্য খাতে। বর্তমানে তো আমাদের এই প্রযুক্তি যেগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। তো স্যার, কৃষিতে আমরা কিভাবে এআই প্রযুক্তি অথবা ডেটা সায়েন্স এসব বিষয় কিভাবে ইনক্লুড করতে পারি, এবং এতে স্যার কৃষির আসলে কি কোনো পরিবর্তন সাধন করা সম্ভব কিনা? থ্যাংক ইউ। এটা তো একটা যুগোপযোগী প্রশ্ন একটা, এবং এটা বাধ্য আমরা, কারণ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের ধারণ করতেই হবে, এবং নানান ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এখানে এখন এসছে। তো আমাদের এটাকে আমাদের কাজে লাগাতে হবে। এখন এই জন্যই কিন্তু আমরা অলরেডি বিজ্ঞান নিয়ে আমরা কথা বলছি, আমরা টেকনোলজি জেনারেট করছি, এটাকে কিভাবে এআই দিয়ে কিভাবে এটাকে আরো ধারালো করা যায়, এবং কিভাবে আমরা এই যে সমস্যাগুলোর কথা বললাম, এআই নিজেই সমস্যাগুলো ডিটেক্ট করে দেবে, যার ফলে আমাদের বিজ্ঞান আছে, বিজ্ঞানটাকে আমরা এআই দিয়ে আমরা কি করব, একটা এটাকে কিভাবে ট্রান্সমিট করা যায় কৃষক পর্যায়ে, সে ধরনের ডিভাইস, সে ধরনের সেন্সর, সেগুলো আমরা জেনারেট করবো। অলরেডি হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেটা করতে পারলে কি হবে, আমি আগে হয়তোবা ইচ্ছা মতো পানি দিতাম আমার জমিতে, সেটা আমার করা লাগবে না। আমি দেখবো যে কি পরিমাণ পানি লাগবে, সেই অনুযায়ী আমি পানি দিব। আমরা এটাকে বলেছি এখন প্রিসিশন এগ্রিকালচার, স্মার্ট এগ্রিকালচার। তো এগুলো কিন্তু অলরেডি আমরা শুরু করেছি, এবং করিনি তা না, আমরা অলরেডি শুরুই করেছি, এবং আগামী 10-20 বছরে আমরা এই এআই প্রযুক্তি ব্যবহার করে আমরা এই ডিজিটালাইজেশনকে কাজে লাগিয়ে আমরা কৃষিতে আমরা অনেক বড় ধরনের পরিবর্তন আমরা আগামী 10 বছরে দেখতে পারবো, এবং এটা করতেই হবে আমাদের। এবং এই নিয়ে অনেকে কাজ করছে, যারা বিজ্ঞানীরাও কাজ করে যাচ্ছেন, নানান ধরনের ডেটা অ্যানালাইসিস করছেন, ক্লাইমেট ডেটা অ্যানালাইসিস করে আমার ফিল্ডের আমার জমির মাটি অ্যানালাইসিস করে, পানি অ্যানালাইসিস করে আমরা বুঝে যেতে পারছি এখন যে আমার জমির কি অবস্থা, কি করতে হবে আমাকে। ফসলের ইমেজ নিয়ে, ছবি নিয়ে আমরা বলে দিতে পারছি যে ফসলে এখন কি পোকা এখন আক্রমণ করেছে, কি রোগ এখন হতে পারে, কি স্প্রে করতে হবে, এখন কি সার দিতে হবে, সেগুলো আমরা এখন অনেক দেশের বিজ্ঞানীরা এখন বুঝতে পারছে। আস্তে আস্তে ডাটা যত জেনারেট হবে তত এগুলো আরো বেশি প্রিসাইজ হবে এবং কৃষি আরো উন্নত হবে। ধন্যবাদ স্যার। হয় অডিয়েন্সের ভেতর আর কেউ প্রশ্ন করতে আগ্রহী নন, তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকের এই বিশেষ সাক্ষাৎকারে যুক্ত হওয়ার জন্য। কিছু কারিগরি ত্রুটি ছিল,
এর জন্য দুঃখ প্রকাশ করছি স্যার। তো সবশেষ স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজ্ঞানী অর্গের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলো আরো অনেক সুন্দর হবে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।